ওকে, তাহলে শুরু করতে পারি। প্রথমে আসো, ট্রানজিস্টর খুবই মজার, এটা দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের নাম শুনছো? ট্রান্সফরমার কি করে জানো? ট্রান্সফরমার আমার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে ট্রান্সফর্ম করে, হাই ভোল্টেজকে লো ভোল্টেজে ট্রান্সফর্ম করে। তার কাজই হচ্ছে লোকে হাই করা, হাইকে লো করা, ট্রান্সফরমার। আরেকটা শব্দ লিখবো, আরেকটা শব্দ হচ্ছে আরেকটা শব্দ কি? আরেকটা শব্দ রেসিস্টর। রোধ, রোধ বলো না তোমরা, রেসিস্ট্যান্স বলো না, রোধের ইংলিশ হচ্ছে রেসিস্টর। এইখান থেকে তুমি নিয়ে নাও ট্রান্স, এইখান থেকে তুমি নিয়ে নাও সিস্টর অথবা ইস্টর, এরপর লাগিয়ে দাও, কি হয়? তাহলে হচ্ছে ট্রান্সিস্টর। ও চমৎকার! তাহলে ট্রানজিস্টর হচ্ছে দুটো শব্দের সমন্বয়, ট্রান্সফর্মার এবং রেজিস্টর। কিন্তু যদিও ট্রান্সফর্মার এবং রেজিস্টর দুটো শব্দের সমন্বয়ে ট্রানজিস্টর শব্দটি এসেছে, বাট এটার কাজ কি? ট্রানজিস্টরের কাজ কি? আমরা কেন ট্রানজিস্টর পড়বো, কেন ট্রানজিস্টর নিয়ে এত কথা বলবো? ট্রানজিস্টর শিখে আমি কি করতে পারবো? আমি কি সুন্দর বউ পাবো, সুন্দর সকিনা পাবো? দেখো, ট্রানজিস্টরের কাজ, ট্রানজিস্টরের কাজ কি, আমরা এটা কেন শিখবো, হোয়াই? এক নাম্বার হচ্ছে আমরা যে ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, এই ডিজিটাল যন্ত্রপাতির সুইচ হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে। আরেকটা কি? আরেকটা 2 নাম্বার হচ্ছে আমরা দেখো না, এই ট্রানজিস্টর ছাড়া চলতেই পারতাম না। কি বলেন ভাই? হ্যাঁ, ট্রানজিস্টর ছাড়া আমরা চলতেই পারতাম না। সবাই আমার মতো করে বলো, চলতেই পারতাম না। কেন? কারণ এই যে আমি কথা বলছি, আজকে লাইভ ক্লাস নিচ্ছি, আমার কথা তুমি শুনতে পাচ্ছ, হুবহু আমি যেভাবে বলছি সেইভাবেই, হুবহু সেম ভাবে শুনতে পাচ্ছ না? দেখো, আমি এখন ঢাকায় আছি, তুমি এখন বরিশালে আছো, আমি এখন ঢাকায় আছি, তুমি এখন নেত্রকোনাতে আছো, তুমি এখন টেকনাফ আছো, তেতুলিয়া আছো, চট্টগ্রাম আছো, রাজশাহী আছো। কে কোন জেলায় আছো একটু জানিয়ে দাও তো দেখি, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও কে কোথায় বসে ক্লাস করছো। তো এই যে জানিয়ে দিবে, আমি এখন ঢাকায় বসে ক্লাসটা নিচ্ছি, তাই না? তাহলে এই যে ঢাকা থেকে টেকনাফ, তেতুলিয়া, নেত্রকোনা, নীলফামারী, বগুড়া, কলকাতা, অনেকে কলকাতা থেকেও ক্লাস করতেই পারে, আশা করতেই পারি। হ্যাঁ, কলকাতা, এত দূরে দূরে আমার সাউন্ডটা হুবহু কিভাবে যাচ্ছে? এর পেছনে ট্রানজিস্টরের ব্যবহার আছে, ট্রানজিস্টর করে কি জানো? আমরা যখন কোন একটা সিগন্যালকে দূরে পাঠাই, সিগন্যালটা দুর্বল হয়ে যায়, দুর্বল সিগন্যালকে আবার শক্তিশালী করে, দুর্বলকে শক্তিশালী করে, এনার্জি দেয় ট্রানজিস্টর। সো ট্রানজিস্টর দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে থাকে। এটাকে বলা হয় দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা। এটার একটা স্পেশাল নাম আছে, দুর্বল সিগন্যাল বা সংকেতকে শক্তিশালী করা, দুর্বল সিগন্যাল বা সংকেতকে শক্তিশালী করা, দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার জন্য অ্যাম্প্লিফায়ার, এটাকে আমরা বলি অ্যাম্প্লিফায়ার। তাহলে যেই যন্ত্র দুর্বল সংকেতকে শক্তিশালী করে তাকে বলা হয় অ্যাম্প্লিফায়ার। আর অ্যাম্প্লিফায়ার, আমার ট্রানজিস্টর হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার। তাহলে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে থাকে, আর একটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করে থাকে। আমরা তাহলে ট্রানজিস্টরটা কেন পড়বো? সুইচ হিসেবে কাজ করে থাকে সেজন্য পড়বো, অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে থাকে সেজন্য পড়বো। আর ট্রানজিস্টর কোথায় থেকে এসেছে? ট্রান্সফর্মার এবং রেজিস্টর থেকে এসেছে ট্রানজিস্টর শব্দটা। সো আমার পরীক্ষায় প্রশ্ন করবে ট্রানজিস্টরের ব্যবহার 9 কোনটি? অ্যাম্প্লিফায়ার, সুইচ, ডিজিটাল সার্কিট, তারপরে তোমাকে দিয়েছে আর কি হইতে পারে একমুখী কারক। তাহলে আমরা জানি ট্রানজিস্টরের কাজ হচ্ছে সুইচ হিসেবে, ট্রানজিস্টরের কাজ হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে, ট্রানজিস্টরের কাজ হচ্ছে ডিজিটাল সার্কিটে। এই তিনটাই হবে, কোনটা হবে না? একমুখী কারক। একমুখী কারক কার কাজ বলো তো? ডায়োডের কাজ। তোমরা চাইলে লিখে রাখতে পারো, এইখানে করে ছোট্ট করে লিখে রাখো, দেখা যাচ্ছে না? আমি এই জায়গায় লিখছি, এখানেও দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমি এই জায়গায় লিখছি, এখানে দেখা যাবে। সো এখানে ছোট্ট করে লিখে রাখতে পারো। ডায়োডের কাজ কি? আমরা যে গতদিন ডায়োড পড়েছি, এই ডায়োডের কাজ হচ্ছে উভয় দিকের সিগন্যালকে একদিকে করে দেওয়া। এই যে উভয় দিকে সিগন্যাল আছে, উভয় দিকের সিগন্যালগুলোকে একদিকে করে দিবে, একে আমরা বলি একমুখী কারক, একে আমরা বলি একমুখী। নিচে দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি এটা মুছে তারপর লিখছি। দিল কে দরিয়া
তাহলে দেখো, তাহলে ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হচ্ছে উভয় দিকের সিগন্যালকে একদিকে করে দেওয়া। এই উভমুখী সিগন্যালকে একমুখী করে দেওয়া, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি একমুখী কারক। একমুখী কারক ইংলিশে কি বলি? রেকটিফায়ার বলি। রেকটিফায়ার অথবা একমুখী কারক বলে থাকি। সো ডায়োডের কাজ কি? উভমুখী সিগন্যালকে একদিকে করে দেওয়া, একমুখী করে দেওয়া। উভমুখী সিগন্যালকে একমুখী করে দেওয়া, উভমুখী সিগন্যালকে একমুখী করে দেওয়া, একমুখী কারক রেকটিফায়ার। দিস ইজ কল্ড রেকটিফায়ার। সো ডায়োডের কাজ কি? রেকটিফাইং করা, রেকটিফায়ার। ডায়োড হচ্ছে রেকটিফায়ার হিসেবে কাজ করে। আর ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টর হচ্ছে সুইচ হিসেবে কাজ করে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। সো একটা রেকটিফায়ার বা একমুখী কারক কে? ডায়োড। আমাকে যদি বলে ডায়োড কি কাজ করে থাকে? রেকটিফাইন করে থাকে। ডায়োড কি কাজ করে থাকে? রেকটিফাইন করে থাকে, একমুখী করে, একদিকে নিয়ে যায়। আর ট্রানজিস্টর কি করে থাকে? সুইচ হিসেবে কাজ করে থাকে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে থাকে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন করবে এইটা। সো আমরা ট্রানজিস্টর পড়বো এখন। ট্রানজিস্টরের কাজ দেখে নিলাম। ট্রানজিস্টর খায় না মাথায় দে, ট্রানজিস্টর সুইচ হিসেবে এবং অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করে। ট্রানজিস্টর আমাদের দরকার আছে, ঠিক আছে? এই যে আমি যে কথা বলছি, এখানেও কিন্তু অ্যাম্পলিফায়ার ব্যবহার করে তোমার কাছে সিগন্যালটা পাঠিয়েছি, অ্যাম্পলিফায়ার ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা ট্রানজিস্টরের স্ট্রাকচারে চলে যাব। কিভাবে ট্রানজিস্টরগুলো তৈরি করা হয় সেই স্ট্রাকচারে আমরা এখন চলে যাব। তোমরা যারা আজকে লাইভ ক্লাসটা করছো, এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে আমাদের ওপেন কোর্সের কথা। আমাদের ওপেন ফিজিক্স কোর্স, কেমিস্ট্রি কোর্স, ম্যাথ কোর্স, বায়োলজি কোর্স, আইসিটি কোর্স, যত কোর্স আছে জানাবে বন্ধুদেরকে জানাবে। এবার আসো ট্রানজিস্টরের গঠন, স্ট্রাকচার। সো ট্রানজিস্টর এর গঠন, ট্রানজিস্টরের গঠনটা দেখো। সো ট্রানজিস্টরের গঠনটা একটু ভালো করে খেয়াল করো, কিভাবে ট্রানজিস্টর গঠিত হয়। ট্রানজিস্টর গঠিত হয় তিনটে এখানে থাকে, তিনটা অর্ধপরিবাহী আমরা বলতে পারি। যে এই একটা বড় অংশ থাকে, এই একটা অঞ্চল থাকে, আবার এই একটা ছোট অঞ্চল থাকে, আর একটা মধ্যম অঞ্চল থাকে। তাহলে আমরা এইখানে এটাকে একটা আমরা কি বলতে পারি? একটা অঞ্চল নিয়েছি, এই একটা অঞ্চল, এই আরেকটা অঞ্চল, এই আরেকটা অঞ্চল, ঠিক আছে? তারপর এখানে আমরা কি নিই? এখানে আমরা সেমিকন্ডাক্টর নিই, অর্ধপরিবাহী পদার্থ নিই। অর্ধপরিবাহী পদার্থগুলো কি কি হতে পারে? অর্ধপরিবাহী পদার্থ হতে পারে সিলিকন, কিংবা জার্মেনিয়াম হতে পারে, সিলিকন, জার্মেনিয়াম, যে কোনো একটা থাকবে। সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে। এর সাথে আমরা অনেক সময় আবার ত্রিযোজী, পঞ্চযোজী মৌল মিক্স করি, অ্যালুমিনিয়াম মিক্স করি, ফসফরাস মিক্স করি, অ্যালুমিনিয়াম মিক্স করি, কিংবা ত্রিযোজী, পঞ্চযোজী যে কোনো মৌল মিক্স করি। তবে কেমন মিক্স করি? খুবই অল্প। 1 কোটি সিলিকন নিলে একটা মাত্র অ্যালুমিনিয়াম আমরা নিয়ে থাকি। আচ্ছা, তাহলে আমার একটা ট্রানজিস্টরে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা ট্রানজিস্টরের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা অংশ হতে পারে পজিটিভ, তখন পাশেরটা নেগেটিভ, তখন আবার পাশেরটা পজিটিভ। এটা হতে পারে, কিংবা এমনও হতে পারে একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ হতে পারে, কিংবা একটা নেগেটিভ পজিটিভ হতে পারে। যদি পজিটিভ হয়, পজিটিভ মানে হচ্ছে পি, নেগেটিভ মানে হচ্ছে এন, পজিটিভ মানে হচ্ছে পি। তাহলে একটা ট্রানজিস্টর হতে পারে, ট্রানজিস্টর দুই ভাগে ভাগ করতে পারে আমরা। একটা ট্রানজিস্টর হতে পারে পি এন পি, আরেকটা ট্রানজিস্টর হতে পারে এন পি এন, অর্থাৎ পি তারপর এন তারপর পি, পি এন পি হতে পারে, অথবা এন পি এন হতে পারে, ঠিক আছে? সো ট্রানজিস্টরের গঠন, এটা হচ্ছে ট্রানজিস্টরের গঠন। আচ্ছা, তারপরে মজার ব্যাপার হচ্ছে এখানে 3টা অঞ্চল দেখা যাচ্ছে। একটা অঞ্চলে বেশি আছে, একটা অঞ্চলে কম আছে, একটা অঞ্চলে মধ্যম আছে। এই বেশি অঞ্চল, যেটা তুমি বেশি, এটাকে আমরা বলতে পারি বেশি বড় অঞ্চল। এটা হচ্ছে ছোট অঞ্চল, আরেকটা হচ্ছে মধ্যম অঞ্চল। এই বড় অঞ্চলটাকে আমরা বলি, এই বড় অঞ্চলটাকে আমরা কি বলি? এই বড় অঞ্চলটাকে আমরা বলি নিঃসারক। বড় অঞ্চল থেকে ইলেকট্রনগুলো কি হয়? অন্য অঞ্চলের দিকে যায়। তাহলে বড় অঞ্চল কি নিঃসরণ করে? ইলেকট্রন নিঃসরণ করে। কার দিকে? অন্য অঞ্চলের দিকে। এই কারণে বড় অঞ্চলকে বলা হয় নিঃসারক। তাহলে আবার বলো, যাহাই বড় তাহাই নিঃসরণ করে দেয়, তাহাই দান করে। যারা ধনী তারাই তো জাকাত দিবে। জাকাত দেওয়া মানে এখানে দান করা, নিঃসরণ করা বুঝাচ্ছি। তাহলে বলো তো, আমার ট্রানজিস্টরের জাকাত কে দিবে? যে বড়। তাহলে কে বড়? এই অংশটা বড়, তাকে আমরা কি বলবো? নিঃসারক বলবো। ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো ইমিট করে, তাই ইমিটর। ইংলিশে বলবো ইমিটর।
তারপর যেটা ছোট সেটা হচ্ছে ভূমি, সেটা হচ্ছে বেস, বেসম্যান আমাদের, এটা হচ্ছে বেস। এটার উপর ভর করে, এটাকে কেন বেস বলছি, মাঝখানের এটার উপর ভর করে ইলেকট্রন ওইখানে যাচ্ছে। সো ইলেকট্রন নিঃসারক থেকে ওইখানে যাচ্ছে কার উপর ভর করে, মাঝখানেরটার উপর ভর করে। আমরা যার উপর ভর করে চলি, যার উপর ভর করে দাঁড়িয়ে থাকি সেটাকে আমরা বেস বলে থাকি। একটা বিল্ডিং যার উপর দাঁড়িয়ে থাকে সেটাকে বেসম্যান বলা থাকে। বেস শব্দের অর্থ যার মধ্য দিয়ে, যার মাধ্যমে, যার উপর ভর দিয়ে। তাহলে কার মাধ্যমে ইলেকট্রন এখানে যাচ্ছে, মাঝখানের অঞ্চলের মধ্য দিয়ে, তাই এটাকে বেস বলা হয়। বাংলায় বলা হয় পিঠ, বাংলায় বলা হয় পিঠ। মধ্যম একটা অঞ্চল আছে, এটা মধ্যম, এটাকে আমরা বলি সংগ্রাহক, এটাকে আমরা বলি সে সংগ্রহ করে ও ইলেকট্রনগুলো নিঃসরণ করে, পিঠের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো সংগ্রাহকে পৌঁছায়, তাই এটাকে আমরা বলি কালেক্টর। সো পরীক্ষায় প্রশ্ন হবে একটা ট্রানজিস্টরের কয়টা অংশ, 3টা অংশ। কি কি? সংগ্রাহক, পিঠ, নিঃসারক। তাহলে কোনটা বড়? নিঃসারকটা বড়, কারণ বড় বলেই সে নিঃসরণ করে। তারপর পিঠ, এটা জাস্ট সে জাস্ট কি এখান থেকে এখানে যাবে, এটা এত বড় হওয়ার দরকার নেই, তাই এটা ছোট। তাহলে পিঠ বা বেস হচ্ছে ছোট। আর সংগ্রহ করবে কে? মধ্যম যেটা আছে সেটা সংগ্রহ করবে, সেটা সংগ্রাহক। সো আমার নিঃসারক, পিঠ, সংগ্রাহক। তাহলে আমার ট্রানজিস্টরের কয়টা অংশ? 3টা অংশ, একটা নিঃসারক, একটা পিঠ, একটা সংগ্রাহক। পরীক্ষা প্রশ্ন করবে নিঃসারক, পিঠ, সংগ্রাহক কয়টা অংশ? 3টা অংশ হলো। আচ্ছা, এবং ট্রানজিস্টর কয় প্রকার? 2 প্রকার, একটা পিএনপি ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টর। সো আমরা ট্রানজিস্টর সম্পর্কে শুরু থেকে এ পর্যন্ত কি কি জেনেছি? শুরু থেকে এ পর্যন্ত আমরা জেনেছি ট্রানজিস্টর সম্পর্কে কি কি জেনেছি। প্রথমে জানলাম ট্রানজিস্টর দুটো শব্দ থেকে এসেছে, ট্রান্সফর্মার এবং রেজিস্টর থেকে। তারপর জানলাম ট্রানজিস্টর আমরা দুটো কাজে ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ডিজিটাল সার্কিটের সুইচ হিসেবে, আর একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে, দুর্বল সংকেতকে শক্তিশালী করার জন্য। ট্রানজিস্টরের গঠনে আমরা দেখতে পাই 3টা অঞ্চল আছে, একটা বড়, একটা ছোট, একটা মধ্যম। বড় অঞ্চলকে আমরা বলি নিঃসারক বা ইমিটর, ছোট অঞ্চলকে আমরা বলি পিঠ বা বেস, আর মধ্যম অঞ্চলকে আমরা বলি সংগ্রাহক বা কালেক্টর। ইমিটর ইলেকট্রন পাস করে দিবে, বেস সেটাকে বেসের মধ্য দিয়ে, কালেক্টর সেটাকে কালেক্ট করে নিবে। ইমিটর ইমিট করবে, বেসের মধ্য দিয়ে কালেক্টর সেটাকে কালেক্ট করবে। সো এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের স্ট্রাকচার। এখন ট্রানজিস্টর থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে আমরা এখন সেটা দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে ট্রানজিস্টরের বেসিক স্ট্রাকচার। ট্রানজিস্টর দেখতে কেমন, এই বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। ওকে, আচ্ছা। আবার ট্রানজিস্টরকে আমরা আরেকটা মডেল আকারও আঁকতে পারি। অনেক সময় দেখা যায় ট্রানজিস্টরকে এভাবে আঁকা হয়, আমি একটু দেখাচ্ছি। অনেক সময় ট্রানজিস্টরকে এভাবে আঁকা হয় না, এরকম একটা সার্কেল দেওয়া হয়, সার্কেল দেওয়ার পর 3টা দাগ দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে 3টা দাগ আছে, 3টা দাগ দেওয়া হয়। মাঝখানের দাগটা হচ্ছে বেস, তাই আমি বি দিলাম। এই পাশের দাগটা ইমিটর, এই পাশের দাগটা কালেক্টর। এখান থেকে একটা লাইন যাবে, এখান থেকে একটা লাইন যাবে, এখান থেকে একটা লাইন যাবে। এরপর এই লাইনগুলোর সাথে রোধ থাকবে, ব্যাটারি থাকবে, ব্যাটারি থাকবে, এই তারগুলোর সাথে রোধ থাকবে, ব্যাটারি থাকবে, ব্যাটারি থাকবে, রোধ থাকবে। এভাবে করে ট্রানজিস্টরকে আঁকা হয়। যদি তোমরা কখনো এই ধরনের চিত্র দেখতে পাও, ভয় পাবে না। যদি কখনো তুমি এই ধরনের চিত্র দেখতে পাও, ভয় পাবে না। কেন ভয় পাবে না? দেখো, এটা কিছুই না। এই যে তুমি বুঝতে পারছো যে মাঝখানে একটা বেস লেখায় আছে, এই পাশেরটা ইমিটর লেখায় আছে, এই পাশেরটা কালেক্টর লেখায় আছে। বেস থেকে একটা লাইন যাচ্ছে, এই যে বেস থেকে একটা লাইন যাচ্ছে। আমি যদি এগুলো সব মুছে ফেলি, এই যে দেখো বেস থেকে একটা কারেন্টের লাইন যাচ্ছে, বেস থেকে একটা কারেন্ট যাচ্ছে, বেস কারেন্ট, এবং সেটা ঢুকছে কালেক্টরে। তাহলে এটা কালেক্টরে সেটা ঢুকে যাচ্ছে, এই যে কালেক্টরের মধ্যে সেটা ঢুকছে। আবার মাঝখানে কি আছে? মাঝখানে একটা রোধ আছে, একটা ব্যাটারি আছে। তার মানে এখানে একটা ব্যাটারি দিয়ে দাও, এখানে একটা রোধ দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে বেস কারেন্ট, এখানে একটা রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার একটা কারেন্ট। তাহলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, বেস থেকে কালেক্টরে কারেন্ট যাচ্ছে, এটা বোঝাচ্ছে। আবার ইমিটর থেকে বেসের মধ্যে অথবা ইমিটর থেকে কালেক্টরে কারেন্ট যাচ্ছে, এটা বোঝাচ্ছে। এই যে সরাসরি চলে যাচ্ছে, ইমিটর থেকে কালেক্টরে কারেন্ট যাচ্ছে, এটা ইমিটর, ইমিটর থেকে কালেক্টরে কারেন্ট যাচ্ছে, এই যে। সো এগুলা দিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে বুঝতে হবে বেস, ইমিটর, কালেক্টর, কারেন্ট যাচ্ছে, এই ব্যাপারটা বুঝতে হবে। অনেক সময় বেস, ইমিটর, কালেক্টর লেখা থাকে না, তখন কিন্তু আমরা কিভাবে বুঝতে পারি? লেখা না থাকলে মাঝখানেরটা অলওয়েজ বেস হবে, মাঝখানে যে থাকবে সে সবসময় বেস হবে।
এই পাশের এটাকে আমরা ইমিটর বলে থাকি, এই পাশে এটাকে কালেক্টর বলি, অথবা অনেক সময় একটা তীর চিহ্ন থাকে, তীর চিহ্ন যার কাছে থাকে সেই ইমিটর। সবসময় দেখবা একটা তীর চিহ্ন দেওয়া থাকে কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য, তীর চিহ্ন যেটা থাকবে সেটা ইমিটর। সো এগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নেই। এই ধরনের চিত্র দেখলে ভয় না পেয়ে, তোমার ভয় নেই মা, আমরা ট্রানজিস্টরের হজবরল চিত্র সমাধান করতে জানি, ঠিক আছে? সেই ধরনের চিত্র দেখলে ভয় পাওয়ার কিছু নেই। চলো আমরা এখন প্র্যাকটিসে যাব। আমরা এখন আমাদের এমসিকিউ এবং সিকিউ যে ধরনের প্র্যাকটিসগুলো পরীক্ষা আসে ওই প্র্যাকটিসগুলো এখন দেখবে একটা একটা করে। ওকে, চলো তাহলে একটা একটা করে দেখি। আচ্ছা, সো ট্রানজিস্টরের গঠনটা আমরা দেখেছি, ট্রানজিস্টরের কাজ আমরা দেখেছি। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে এবং তোমরা ভালো করতে পারবে। সো এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব ট্রানজিস্টরের যে ইকুয়েশনসগুলো আছে, পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে ওইখানে চলে যাব। ফার্স্ট অফ অল ভালো করে খেয়াল করো, আমরা একটা ট্রানজিস্টর সার্কিট ড্র করব। তোমরা যাতে ভয় না পাও সেই জন্য আমি সার্কুলারটা দিয়ে ড্র করছি, যাতে করে তোমরা অভ্যস্ত হয়ে যাও। এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, এখানে একটা তীর চিহ্ন, তার মানে এটি ইমিটর। এরপর এখন দেখো ভালো করে, ইমিটর থেকে একটা কারেন্ট বের হচ্ছে, ইমিটর থেকে একটা কারেন্ট বের হয়ে যে কোনো দিকে যেতে পারে, হতে পারে সেটা নট নেসেসারি, যে কোনো দিকেই কারেন্টটা যেতে পারে। একটা ব্যাটারি ভোল্টেজ আছে, মনে করো আমি এখানে এভাবে দিলাম। এই একটা ট্রানজিস্টরের সার্কিট বুঝতে পারছি, যেখানে তীর চিহ্ন আছে সেটি ইমিটর হবে, যে মাঝখানে একটা বেস হবে, এই পাশে একটা কালেক্টর হবে। তাহলে এই দিকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে ইমিটর কারেন্ট, তাহলে বাকি দুই দিকে কারেন্টটা ঢুকবে। সো এখানে কারেন্টটা ঢুকবে কালেক্টর, আর এখানে কারেন্টটা ঢুকবে বেস। তাহলে সবসময় মনে রাখবে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, তীর চিহ্ন যেদিকে থাকবে ওদিকে কারেন্টটা বের হবে। সো কারেন্টটা এদিকে বের হচ্ছে এবং বাকি দুই দিকে কারেন্টটা ঢুকবে। তাহলে যেদিকে তীর চিহ্ন দেওয়া থাকবে সেদিকে বের হবে, বাকি দুই দিকে কারেন্টটা ঢুকবে। তাহলে এটা নিয়ে আর টেনশনের কিছু নেই। সো ইমিটর যদি বের করে, বেস এবং কালেক্টর উল্টা কাজটা করবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ইমিটর যা করবে বাকি দুজন তার উল্টো কাজটা করবে। ইমিটর যা করবে, ইমিটরে কারেন্ট ঢুকলে অর্থাৎ ইমিটরে যা হবে, ইমিটরে যা হবে বাকি দুইজন তার বিপরীত। এ কথার অর্থ কি? এ কথার অর্থ ইমিটর যদি কারেন্টটা বের করে দেয় বাকি দুইজনে কারেন্টটা ঢুকবে। আর ইমিটরে যদি কারেন্টটা ঢুকে, কোনো কারণে ইমিটরে কারেন্ট ঢুকছে, ইমিটরে কারেন্ট প্রবেশ করেছে, তাহলে বাকি দুইজনের কাছে কারেন্টটা কি হবে? বের হবে। অর্থাৎ ইমিটর এক প্রান্তে, বাকি দুইজন অন্য প্রান্তে। ইমিটরে যা হবে বাকি দুজন বিপরীত হবে। এখন এখান থেকে আমাদের কি আসবে? ম্যাথ আসবে। ম্যাথে কি করতে হবে? ম্যাথে আমাদেরকে কারেন্টের মানগুলো বের করতে হবে। সো আমরা কি দিয়ে কারেন্টের মান বের করব? আমাদেরকে কারেন্টের মান বলতে বলবে, কারেন্টের মান বের করো। এখন কিভাবে কারেন্টের মান বের করব? আমাদেরকে বলবে কারেন্টের মান বের করো। তাহলে আমাদেরকে কি প্রশ্ন করবে? আমাদেরকে প্রশ্ন করবে কারেন্টের মান বের করতে বলবে। সো আমরা কিভাবে কারেন্টের মান বের করতে পারি? আচ্ছা দেখো তো, এই ধরনের ট্রানজিস্টরের সার্কিটে একটাই সূত্র আছে এবং সেই সূত্রটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। একটাই সূত্র আছে এখানে, সেই সূত্রটা তোমাদেরকে এখন এই বক্সের মধ্যে দেখাবো। আমরা যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, কি অ্যাপ্লাই করি? কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে অ্যাপ্লাই ইন কেসিএল আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাপ্লাই ইন কেসিএল। তুমি যদি কিরশফসের কারেন্ট ল অ্যাপ্লাই করো, কিরশফসের কারেন্ট ল কি বলে? কিরশফসের কারেন্ট ল বলে যেই কারেন্টগুলা বের হয় ওইগুলার যোগফল যেই কারেন্টগুলা প্রবেশ করে ওইগুলার যোগফলের সমান। তাহলে যত কারেন্ট ঢুকবে ওইগুলার সামেশন, যত কারেন্ট বের হবে ওইগুলার সামেশনের সমান। এখন আমাকে বলো তো, এখানে কোন কারেন্টটা বের হচ্ছে? আইই। আর কোন কারেন্টগুলো ঢুকছে? আইসি এবং আইবি। কাজে আমরা এখানে একটা কথা বলতে পারি, আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি আমরা বলতে পারি যেই কারেন্টটা বের হচ্ছে সেটা আইই, যেই কারেন্টগুলো ঢুকছে সেটা আইবি প্লাস আইসি। তাহলে আইই সমান আইবি প্লাস আইসি। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, কি কথা বলতে পারি? আইই সমান আইবি প্লাস আইসি। এই কথাটা আমরা বলতে পারি, আই সমান আইবি প্লাস আইসি, এই কথাটা আমরা বলতে পারি। এবং যে কোনো সার্কিটের ক্ষেত্রে, ট্রানজিস্টরের যে কোনো সার্কিটের ক্ষেত্রে এটা সত্য হয়। কারণ দেখো না, ইমিটরে যা হবে বাকি দুজন তার বিপরীত হবে। ইমিটরে ইন হলে বাকি দুইজন আউট, ইমিটরে আউট হলে বাকি দুইজন ইন। তাহলে অলওয়েজ ইন অথবা আউটে আই থাকবে, বাকিটাতে বাকি দুজন থাকবে। অর্থাৎ এখানে যা হবে বাকি দুজন তার বিপরীত কাজটা করবে। তাহলে সব সময় ইমিটর কারেন্টটা হবে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। সব সময়ের জন্য এটা সত্য। ইমিটর কারেন্টটা হবে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। কিভাবে? ইমিটরে যা হবে বাকি দুইজন তার বিপরীত হবে। তাহলে আমরা কিরশফসের কারেন্ট ল অ্যাপ্লাই করলে দেখা যায় ইমিটর কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। এটা দিয়ে তোমাকে পরীক্ষায় অঙ্ক করতে হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট,
খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। ট্রানজিস্টর দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হলে এই সূত্র দিয়ে করতে হবে। মনে রাখবো কিভাবে, ইমিটরে যা হবে বাকি দুজনে তার বিপরীতটা হবে। ঠিক আছে, তো আমরা একটু পর আরেকটা সূত্র দেখাবো, তারপর আমরা ম্যাথ করব। কিছু ম্যাথ করলে আমরা আসলে বলতে পারবো যে কেমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপর এবার চলে আসো, আমাদের আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা শেষ করি, তারপর আমরা ম্যাথে ঝাঁপিয়ে পড়বো। আরেকটা সূত্র আছে, আমরা সেটাও একটু দেখব। আরেকটা সূত্র আছে, বলো তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, আরো দুটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে দুটো টার্ম আছে, দুটো ফ্যাক্টর আছে, দুটো রেশিও আছে, দুটো অনুপাত আছে। অনুপাত, অথবা এটাকে আমরা বলতে পারি ফ্যাক্টর, অথবা এটাকে আমরা বলতে পারি রেশিও। রেশিও, ডিশিও 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 রেশিও, ডিশিও 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 রেশিও, ডিশিও 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 রেশিও। সে অনুপাত, ফ্যাক্টর, রেশিও আছে। কি কি? একটা হচ্ছে উপরে আইসি থাকবে, নিচে আইবি থাকবে, আইসি এবং আইবি এর অনুপাত। আরেকটা হচ্ছে উপরে আইসি থাকবে, নিচে আইই থাকবে, আইসি এবং আই এর অনুপাত। সো অনুপাত কয়টা? দুইটা অনুপাত আছে। এই অনুপাতের নাম হচ্ছে, এই অনুপাতকে আমরা বলি আইসি এবং আইবি, এই অনুপাতকে আমরা বলি প্রবাহ লাভ, কারেন্ট গেইন। ইংলিশও লাগবে, অনেক সময় ইংলিশে জিজ্ঞেস করে, এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করে থাকি। সো আমাদের প্রবাহ লাভ বা কারেন্ট গেইন বিটা, এখানে বিটা আছে তার মানে নিচে বি থাকবে, মনে রাখার শর্টকাট, বিটা থাকলে বি থাকবে, আর উপর অলওয়েজ আইসি আইসি থাকবে। আচ্ছা, তাহলে আমাকে একটা ফ্যাক্টর আছে বা একটা অনুপাত আছে, আইসি এবং আইবি এর অনুপাত, আইসি এবং আইবি এর ফ্যাক্টর, আইসি এবং আইবি এর রেশিও। এই আইসি এবং আইবি এর রেশিওকে আমরা বলি বিটা। বিটা, বিটা, তিতা না, বিটা, মিটা না, বিটা। তাহলে বিটা কি? বিটা হচ্ছে আইসি এবং আইবি এর অনুপাত, এবং বিটাকে কি বলে? প্রবাহ লাভ বলে, কারেন্ট গেইন। এগেইন কারেন্ট গেইন, এগেইন কারেন্ট গেইন, এগেইন এখানে ই আছে না, ইকে আমরা বলি আলফা। এটাকে আমরা বলি প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলি এটাকে। প্রবাহ বিবর্ধন গুণাঙ্কের ইংলিশ কি? ইংলিশ আসে কারেন্ট অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর। এটাকে আমরা কি বলি? কারেন্ট অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর। তাহলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আলফা। আলফা হচ্ছে আরো একটা অনুপাত, কার কার অনুপাত? আইসি এবং আই এর অনুপাত। আইসি এবং আই এর অনুপাতকে আমরা বলি আলফা, আইসি এবং আইবি এর অনুপাতকে আমরা বলি বিটা। সো এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা কয়টা সূত্র দেখেছি? আমরা ইতিমধ্যে তিনটা সূত্র দেখেছি। একটা হচ্ছে ইমিটর কারেন্ট হচ্ছে বাকি দুইটা কারেন্টের যোগফল, এটা একটা সূত্র। এরপর বিটা মানে হচ্ছে আইসি বাই আইবি, বিটা বিটা বি থাকবে, বিটা হলে বি থাকবে, উপর আইসি থাকবে। আলফা হলে ই থাকবে, আলফা হলে ই থাকবে, উপরে আইসি থাকবে। বুঝাতে পারছি? সবাই ক্লিয়ার? সবাই একদম 100% ক্লিয়ার? ওকে, সহি সহি। এখন আমরা ঝাঁপিয়ে পড়বো ম্যাথে। আমাদের সূত্রের যে রিভিশন দেওয়ার পার্টটা সেটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা ঝাঁপিয়ে পড়বো ম্যাথের মধ্যে। ওকে, তাহলে চলো আমরা এখন ম্যাথের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। আসো, একটা একটা করে আমরা এখন ম্যাথ দেখব। ঠিক আছে, তাহলে এবার একটা একটা করে আমরা ম্যাথ দেখব এই সূত্রগুলা দিয়ে। বিশেষ করে এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ আসবে, যত ম্যাথ আসার সবগুলো এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ আসবে। তাহলে চলো একটা একটা করে আমরা ম্যাথগুলো দেখব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে দেখো। ওকে, এখন তাহলে আমাদের কি হইল? আমাদের এখন ম্যাথ দেখতে হবে। তাহলে প্রবলেম 1, একটা একটা করে প্রবলেমগুলো দেখব। প্রবলেম 1, প্রবলেম 1টা আমরা একটু দেখব। প্রবলেম 1টা আমাদেরকে বলা হচ্ছে প্রবাহ লাভ 70, তারপর বলা হচ্ছে নিঃসারক কারেন্টের মান, নিঃসারক কারেন্টের মান 1 মিলিঅ্যাম্পিয়ার। প্রশ্ন করেছে কি? প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কত? এই হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে সলিউশন করব? সলিউশনটা দেখো, সলিউশনটা সবাই একটু দেখো। প্রবাহ লাভ 70, তাহলে প্রবাহ লাভ 70। এখন আমরা তাহলে প্রবাহ লাভ একটু আগে পড়েছি। প্রবাহ লাভের সূত্রটা কি ছিল? একটু আগেই দেখেছি, প্রবাহ লাভ বিটা সমান
70। এখন সরাসরি তো লেখা যাবে না, বিটা সমান কি ছিল, নিচে আইবি আর উপরে আইসি সমান 70। সহি? ওকে, সহি। এবার আসো নিঃসারক কারেন্টের মান, তার মানে আমার আইই এর মান দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। কারেন্টগুলো খুবই ছোট হয়, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের কারেন্ট খুবই অল্প হয়। আইই দেওয়া আছে। এখন আমরা কি লিখতে পারি, আই। এখন আমাকে বলছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। তো প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বের করতে হলে তোমাকে অবশ্যই আইসি এর মান জানতে হবে। ঠিক আছে, কিভাবে জানতে পারবো? এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, এই জায়গা থেকে আমরা লিখতে পারি, ভালো করে খেয়াল করো, আইসি সমান 70 আইবি, তাই না? আইবি কে পাশে পাঠিয়ে দিলাম, আইসি সমান 70 আইবি। আবার আমরা আই সমান কি জানি, আই সমান জানি আইবি প্লাস আইসি। সো আমি আই এর জায়গায় আইবি প্লাস আইসি সমান 1 মিলি অ্যাম্পিয়ার লিখলাম। আইবি প্লাস আইসি এর জায়গায় লিখবো 70 আইবি সমান 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানে কি বের হয়ে আসবে, আইবি বের হয়ে আসবে। অন্যভাবে আমি চাইলে আইসিও বের করে আনতে পারতাম। এখান থেকে আইসি বের করতে হলে আমাকে আইসি রেখে দিতে হইতো। আমি যদি আইসিও বের করতে চাই, আমি যদি আইবি বের না করে আইসিও বের করতে চাই, সেটাও পারবো। আমি আইসিকে রেখে দিব। আমি এ জায়গায় কি লিখবো, আইবি এর জায়গায় কি লিখবো, এখানে আইবি এর মান কি, আইবি এর মান হচ্ছে 1/70। এই যে এখান থেকে যদি আমরা আইবি এর মান বের করতে চাই, আইবি হচ্ছে 1/70 আইসি। তাহলে আইবি হবে 1/70 আইসি, 1/70 আইসি প্লাস আইসি সমান 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি কত ফাইনালি, তাহলে ফাইনালি আইসি হচ্ছে আমার 70, লসাগু নিব 1 + 70 মানে 71। তাহলে 71/70 ইন্টু 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে 71/70, এটাই হচ্ছে আমার এত মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার আইসি এর মান। তাহলে এবার কি বের করতে হবে, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কাকে বলে, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলা হচ্ছে আলফা। উপরে থাকবে আইসি, নিচে থাকবে আইই। আইসি হচ্ছে 71/70, আই হচ্ছে 1, তাহলে অ্যান্সার হবে 71/70। তাহলে আমার আলফার মান কত, 71/70। তাহলে এভাবে ধাপে ধাপে প্রবাহ লাভ বলেছে, লাভ লিখলাম, আই লিখলাম, ওইখান থেকে আইসি বের করলাম, এরপর আইসি বাই আই দিয়ে আলফা বের করলাম। এভাবে ধাপে 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 তোমাকে একটা একটা অঙ্ক করতে হবে। অথবা সরাসরি আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশনও আছে, ওইটা দিয়েও করা যাবে। যারা এই রিলেশনটা জানো তারা রিলেশন দিয়েও করতে পারবে। আলফা বিটার মধ্যে একটা রিলেশন আছে, সরাসরি আলফা বিটা রিলেশন দিয়েও করা যাবে। যাদের এই রিলেশন জানা নেই তারা এটা দিয়ে করতে পারবে, ঠিক আছে? অথবা সরাসরি রিলেশন দিয়েও এই অঙ্কটা করা যাবে। আচ্ছা, তো আমাদের ট্রানজিস্টর থেকে এই ধরনের অঙ্কগুলোই আসে। তোমার একটা হচ্ছে আইই সমান আইবি প্লাস আইসি, এই ফর্মুলা দিয়ে আইই আইবি আইসি বের করতে বলবে। আর একটা হচ্ছে বিটা দেওয়া থাকবে কিংবা আলফা দেওয়া থাকবে, তোমাকে বাকি কারেন্টটা বের করতে বলবে। সো আলফা বিটা এবং আইই আইসি আইবি এই ব্যাপারগুলো যদি ভালো করে জানো, ট্রানজিস্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা তোমার জন্য কিছুই না। আমরা গতদিন ডায়োড দেখেছি, আজকে ট্রানজিস্টর দেখেছি, এর মধ্যে 2 ক্লাস আমাদের ইলেকট্রনিক্সটাও শেষ হলো। সো আশা করি তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর এখান থেকে এমসিকিউতে আমাদের এই প্রশ্নগুলোই আসে। এখান থেকে এমসিকিউর জন্য তোমার এই যে ধরনের প্রশ্নগুলো দেখিয়েছি, আই দেওয়া থাকবে আইবি এবং আইসি কত, কিংবা তোমাকে আলফা দেওয়া থাকবে বিটা কত, বিটা দেওয়া থাকবে আলফা কত, এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে আসে। এখান থেকে তেমন খুব বেশি কঠিন কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? আজকে এটুকুই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।